নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাবো সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রর একটি ছোট উপন্যাস। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। শুরু করছি সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রর মিলনে বিরহে। আজ প্রথম পর্ব। সকালে উঠে প্রফুল্লবাবু ছেলের চিঠিখানা আর একবার পড়লেন। চিঠি অবশ্য তার কাছে লেখা নয়, দিলীপ তার মাকেই লিখেছে চিঠি। বিলাত যাওয়ার পর থেকে প্রথম প্রথম সে সবাইকেই চিঠি দিত। বাবা, মা, ভাই ও বোনেরা, এমনকি পাড়াপড়শি, সম্পর্কে মাসি পিসিদেরও চিঠি লিখত। তারপর ধীরে ধীরে সেই সহস্র ধারা হ্রাস হয়ে যায়। কিন্তু মায়ের কাছে সপ্তাহে একখানা চিঠি দিলীপ নিয়মিত লেখে। ওর মার চিঠিপত্র লেখার অভ্যাস কম, কিন্তু ছেলের চিঠির জবাব দিতে তার দেরি হয় না। নিতান্ত অসুস্থ হয়ে না পড়লে কোনো চিঠির জবাব বাদও যায় না। বিদেশে গিয়েও মাকে এত গভীরভাবে মনে রাখে এমন ছেলের সংখ্যা আজকাল বেশি নয়। আর মা যেন শুধু মাই নয়, মা যেন একটি প্রতীক। মার সঙ্গে যার সংযোগ নিবিড়, সে সেই নারীর টানে সমগ্র পরিবারকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। দিলীপও বিদেশে গিয়ে সেই নস্টালজিয়া ছাড়তে পারেনি। প্রথম প্রথম চিঠিতে কেবলই বাড়ির কথা লিখত। মা, তোমাকে রোজ রাত্রে স্বপ্ন দেখি, মনে হয় যেন তোমাদের পাশের ঘরটিতেই শুয়ে আছি। প্রফুল্লবাবুর আশঙ্কা হতো বাড়ির ওপর এত যার টান, সে বোধহয় বিদেশে গিয়ে বেশি দিন থাকতে পারবে না, চাকরি বাকরি ছেড়ে দিয়ে ফিরে আসবে। তখন এই কলকাতায় ভালো মাইনের চাকরি পাওয়া কঠিন হবে। কিন্তু হয়নি। দিলীপ পুরো 3 বছর লন্ডনে কাটালো। এর মধ্যে একবারও ছুটি নিয়ে বাড়ি আসেনি। বাড়ি আসবার কথাই লিখেছে, মা, যাতায়াতে যে খরচ সেই টাকাটা বাড়িতে পাঠিয়ে দিলে কাজে লাগবে। কি কিছু জিনিসপত্র কিনে পাঠালে তোমরা ব্যবহার করতে পারবে। দিলীপের মা এইসব চিঠি পড়ে স্বামীকে অনুযোগের সুরে বলতেন, তুমি বোধহয় অভাব অভিযোগের কথা বেশি করে ওকে জানাও, তাই দিলুও কেবল টাকার হিসেবই করে। ছেলের কাছে কি টাকা? ওকে যদি 5টি দিনের জন্যও কাছে পেতাম, সেই সুখ কি আমার 5,000 টাকার চেয়েও বেশি হতো না? প্রফুল্লবাবুরও সে কথা মাঝে মাঝে মনে হতো। ছেলেকে দেখতে ইচ্ছা করত। অফিস থেকে বাড়িতে ফিরে বড় ছেলেকে না দেখতে পেয়ে ফাঁকা ফাঁকা লাগত। প্রতিবেশী বন্ধু সুরেন মজুমদারকে প্রায়ই বলতেন, ডিসিশনটা বোধহয় ঠিক হলো না সুরেনবাবু, ছেলেকে অত দূরে পাঠিয়ে ভালো করিনি হয়তো। কথায় আছে, অঋণী অপ্রবাসী থাকার মতো সুখ নেই। সুরেনবাবু বাজারের থলি হাতে বাড়ি থেকে বেরোতেন। প্রফুল্লবাবুর বাজারের সঙ্গী তিনি। দুজনেই মাছ ভালোবাসেন। বড় মাছ টাছ পেলে একসাথে কিনে ভাগাভাগি করে নেন। সুরেনবাবু বন্ধুকে সান্ত্বনা দিয়ে বললেন, দূর মশাই, অঋণী অপ্রবাসী আজকাল ও কথার কোনো মানে নেই। যতই চাপাচাপি করে থাকুন, মাসের শেষে ধার আপনার হবেই। আর প্রবাস, আজকাল আবার প্রবাস বলে কিছু আছে নাকি? 25-30 বছর আগে এখান থেকে কেউ যদি পাটনায় গিয়ে থাকতো, আমরা তাকে বলতাম প্রবাসী বাঙালি। এখন 5টি মহাদেশের যে কোনো জায়গায় আপনি থাকুন, আপনাকে কেউ প্রবাসী বলবে না। ও কথাটা একেবারে বাসি হয়ে গেছে। প্রফুল্লবাবু স্মিত মুখে বলেন, তাই নাকি? সুরেনবাবু বলেন, তাছাড়া কি? লন্ডন থেকে প্লেনে এই কলকাতায় কতটা লাগে? 24 ঘন্টারও কম। ভেবে দেখুন পৃথিবীটা কত ছোট হয়ে গেছে, টেবিলের ওপর রাখা একটি গ্লোবের মতো। স্কুলে মাস্টারি করেন সুরেনবাবু, কিন্তু মতামত মোটেই সেকেলে পণ্ডিতের মতো নয়। 50 পার করে দিয়েও অনেক ব্যাপারে তিনি খুব উদার এবং প্রগতিশীল। প্রফুল্লবাবু বললেন, তবু কাছাকাছি থাকার যে আনন্দ, একসঙ্গে ওঠা বসা, মুখোমুখি বসে কথা বলা। সুরেনবাবু হেসে বলেন, নিজের যৌবনটাকে দেখা বলুন,
ওসব কাব্যে ভালো শোনায়, কিন্তু এমন বাপ ছেলেও আছে যারা পাশাপাশি ঘরে থেকেও এক পক্ষের সঙ্গে আর এক পক্ষ কথা বলে না। যখন কথা বলে পাড়ার লোকে ভাবে ডাকাত পড়েছে। তার চেয়ে মশাই ছেলে দূরে থাকে সেই ভালো, তাতে সম্পর্কটা ভালো থাকে। ছেলেদের সঙ্গে সুরেনবাবুর সম্পর্ক ভালো নয়, প্রফুল্লবাবু তা জানেন, কিন্তু দিলীপের কথা আলাদা। সে বাপ মাকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে। বিলেতে গিয়েও সে নিয়মিত টাকা পাঠায়। বলতে গেলে তার টাকাতেই সংসারের বেশিরভাগ খরচ চলে। চিঠিখানা আবার পড়লেন প্রফুল্লবাবু। মার কাছেই লিখেছে চিঠি। একজনকে লিখলে সে চিঠি বাড়ির সবাই পড়ে, বরং বোন সুমির কাছে যেসব চিঠি লেখে সেগুলি প্রফুল্লবাবু পড়েন না। বোনের কাছে নানান রকম উচ্ছ্বাস উচ্ছলতা প্রকাশ করে দিলীপ, কবিত্ব টবিত্ব করে। তাছাড়া সুমির বন্ধু সুতপা বলে যে মেয়েটিকে দিলু ভালোবাসে, তার কথাও বোনের চিঠিতেই বেশি লেখে। তাই সুমি নিজে না দেখালে প্রফুল্লবাবু সে চিঠি বড় দেখতে চান না। দিলীপের এবারকার চিঠি খুব সংক্ষিপ্ত। সে লিখেছে, শ্রীচরণ কমলেশু, মা, আমি এখানে ঘটনাচক্রে পড়ে একটি মেয়েকে বিয়ে করেছি। তার নাম রিজা। নাম দেখে ভেবো না যে সে ইংরেজ কি জার্মান। সে বাঙালি মেয়ে, অবশ্য আমাদের মতো ব্রাহ্মণ নয়, কায়স্থ, তবে খুবই ভদ্র সম্ভ্রান্ত বংশের মেয়ে। দেখতে মোটামুটি সুশ্রী, লেখাপড়া জানে, ঘর সংসারের কাজকর্ম সেবা পরিচর্যাও বেশ ভালো করতে পারে। যখন বাড়িতে ফিরব মনে হয় সে তোমাদের খুশি করতে পারবে। বাবাকে আলাদা চিঠি দিলাম না, তিনি যেন রাগ না করেন। তাকে এবং অন্যান্য সবাইকে পরে চিঠি লিখব। আগে অনুমতি নিতে পারিনি বলে আশা করি তোমাদের আশীর্বাদ লাভে বঞ্চিত হব না। তোমার চিঠি পেলে তোমাদের পুত্রবধূর ফটো পরের ডাকে পাঠাবো। তোমরা দুজনে আমার প্রণাম নিও। সুমি সুবীরকে স্নেহাশিস জানাই। ইতি প্রণত দিলীপ। চিঠিখানা পড়ে ভাঁজ করে সোফার হাতলের ওপর রাখলেন প্রফুল্লবাবু। তারপর একটু কাল গালে হাত দিয়ে অন্যমনস্ক হয়ে রইলেন। ও কি, তুমি এখনো বসে আছো? বাজারে যাওনি? স্ত্রীর কথায় চমকে উঠলেন প্রফুল্লবাবু। ভিতর থেকে লতিকা যে কখন এসে দাঁড়িয়েছেন তা তিনি টেরই পাননি। প্রফুল্লবাবু বললেন, যাচ্ছি যাচ্ছি। লতিকা বললেন, যাচ্ছি যাচ্ছি কি? এরপর তুমিই তো তাড়াহুড়ো লাগাবে, শেষে মাছ কুটে রান্না করে দেওয়ার সময় থাকবে না। প্রফুল্লবাবু বললেন, আমায় কেন বিরক্ত করছো? আমার সময় ঠিক আছে। লতিকা বললেন, শুধু তোমার সময় ঠিক থাকলেই তো হবে না, রান্না বান্নার সময়টুকু তো আমাকে দিতে হবে। দুদিন ধরে আবার প্রমোদা কামাই করেছে। ও কি, তুমি আবার দিলুর চিঠিখানা বের করে নিয়ে এসেছো নাকি? প্রফুল্লবাবু বললেন, এনেছি, তা কি হয়েছে? চিঠিখানা আর একবার পড়লাম। লতিকা একটু হাসলেন। এর আগে তো দুবার পড়েছ, ছেলের চিঠি কি তুমি মুখস্থ করে ফেলতে চাও নাকি? প্রফুল্লবাবু বললেন, মুখস্থ করবার মতো চিঠি তোমার ছেলে লিখেছে, এর পরিণামটা কি তুমি ভেবে দেখেছ? লতিকা ততক্ষণে চিঠিখানা চেয়ারের হাতলের ওপর থেকে তুলে নিলেন। তারপর স্বামীর বিপরীত দিকে যে সোফাটি রয়েছে তার উপর বসে পড়ে বললেন, এর আবার ভাবাভাবির কি আছে? ছেলের বয়স হয়েছে, বিদেশে সে চাকরি করতে গেছে, সেখানে পছন্দ মতো মেয়েকে দেখে শুনে বিয়ে করেছে। এই তো আজকালকার দস্তুর, এতে ভাবাভাবির কিছু নেই। যাও, বাজারে যাও। প্রফুল্লবাবু বললেন, যাচ্ছি। বাজার বাজার করে অত ব্যস্ত হয়েছ কেন? একদিন বাজার নাই বা হলো? লতিকা বললেন, তাতে আর কারো কোনো অসুবিধে হবে না, তোমারই কষ্ট হবে, তুমি মাছ ছাড়া খেতে পারো না। প্রফুল্লবাবু একটু হাসলেন। এরপর নিয়মিত মাছ শুধু আমার কেন, কারুরই জুটবে না। লতিকা কথাটা যেন ঠিক বুঝতে পারলেন না। একটু ভ্রু কুঁচকে পরে বললেন, তার মানে? প্রফুল্লবাবু বললেন, এরপর কিছু কি আর 20 পাউন্ড 22 পাউন্ড করে মাসে মাসে পাঠাতে পারবে? লতিকা বিস্মিতভাবে স্বামীর দিকে একটু কাল তাকিয়ে রইলেন। তারপর একটু বিদ্রুপের সুরে বললেন, ও, সেই জন্যই বুঝি তোমার এত চিন্তা? ছেলে বিয়ে করেছে লন্ডনে, তাকে আলাদা বাসা করে থাকতে হবে,
সে আর তোমাকে মাসে মাসে অত টাকা পাঠাতে পারবে না, এখন থেকেই তোমার এই ভয় হয়েছে মনে? না, যদি পারে, নাই বা পারলো, আমাদের যা জোটে তাই আমরা খাবো। তাই বলে ছেলে বিয়ে করবে না, তার নিজের ঘর সংসার হবে না? তুমি শুধু তোমার নিজের সংসারের কথাই ভাববে, ছেলের স্বাদ আহ্লাদের দিকে তাকাবে না? তুমি না বাপ? কই, আমার তো অর্থের চিন্তা একবারও মনে আসেনি। লতিকা একসঙ্গে অনেক প্রশ্ন, অনেক অভিযোগ করে বসলেন। রোগা, ছোটখাটো চেহারা, এমনিতে কথা খুব বেশি বলেন না, কিন্তু রাগলে তার মেজাজ অন্যরকম হয়ে যায়। তখন অনর্গল কথা বেরোতে থাকে, গলাও চড়ে যায়। প্রফুল্লবাবু ভারী বিব্রত বোধ করতে থাকেন। সত্যি, আর্থিক সমস্যার কথাটা প্রফুল্লবাবু যেন ইচ্ছা করে তুলতে চাননি, হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে গেছে। প্রফুল্লবাবুর রোজগার আগের মতো নেই। চাকরি ছাড়াও বন্ধু বিদ্যুৎ শিকদারের সঙ্গে তিনি যে একটা সাইড বিজনেস করছিলেন, তাতে লোকসান যাচ্ছে। সেই অ্যাম্পিউলের কারখানা বোধহয় এবার বন্ধ করেই দিতে হবে। এদিকে মেয়ে বড় হয়েছে, বিএ পাশ করে সাধারণ একটা আনঅ্যাফিলিয়েটেড প্রাইভেট স্কুলে কাজ করছে। যা মাইনে পায় তাতে তার হাত খরচ আর টুকিটাকি শৌখিন জিনিসপত্রই দু একটা হয়। মেয়ের বিয়ে দিতে হবে। কিছু সঞ্চয় অবশ্য আছে, কিন্তু সব তো আর নেই। ছোট ছেলেটিও প্রায় বেকার, পাকা চাকরি কোথাও জোটেনি। এক বন্ধুর ফার্মে অ্যাপ্রেন্টিস হিসেবে আছে, শখানেক টাকা অ্যালাউন্স হিসেবে পায়। সেটা তার নিজের যাতায়াত, টিফিন আর সিগারেট সিনেমাতেই লেগে যায়। এই অবস্থায় অর্থচিন্তাটা আসে বই কি। তবু আশ্চর্য, টাকা পয়সার কথাটা গোড়াতে তিনি তুলতে চাননি। তুলতে চেয়েছিলেন অন্য প্রসঙ্গ, সেটা যে কেন চাপা পড়ে গেল তা তিনি নিজেই বুঝতে পারছেন না। মা, কেন তোমরা বাইরের ঘরে এত চেঁচামেচি করছো? যা বলতে হয় ভিতরে এসে বলো না। সুমি ঘরে ঢুকে মাকে অনুযোগ করল। প্রফুল্লবাবু একটু জোর পেলেন। মেয়ে সাধারণত বাবার পক্ষ নিয়েই কথা বলে। লতিকা বললেন, চেঁচামেচি কি আমি করছি বাপু? উনি কোথায় বাজার যাবেন, বেলা হয়ে যাচ্ছে, তা না গিয়ে যত সব বাজে আলোচনা শুরু করে দিয়েছেন। যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। এখন এই 7 সমুদ্র 13 নদীর এপারে বসে তা নিয়ে আমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করি, তাতে কারো কি কোনো লাভ আছে? সুমি বলল, ব্যাপারটা কি? দাদার বিয়ের খবর তো, তা নিয়ে কালই তো তোমরা কথাবার্তা বলেছ। আজ আবার 7 সকালে সে কথা তুলছো কেন বাবা? শুধু মাকে নয়, মেয়ে যে তার বিরুদ্ধে অভিযোগ করবে প্রফুল্লবাবু যেন তা ভাবতে পারেননি। প্রফুল্লবাবু একটু হেসে শান্তভাবে বললেন, শুধু এক রাত্রির আলোচনাতেই তো ব্যাপারটার সমাধান হয়ে যায় না সুমি। সুমি মার মতো চেঁচালো না, বাপের মতোই হেসে শান্তভাবে বলল, কিন্তু তুমি 7 রাত্রির আলোচনা করেই বা এর কি সমাধান করতে পারবে? প্রফুল্লবাবু বললেন, আমি ভাবছি আমার ছেলে হয়ে দিলীপ এতটা নিষ্ঠুর, এতটা অবিবেচক হলো কি করে? একটি মেয়েকে সে এখানে বিয়ে করবে বলে কথা দিয়ে গেছে। ঘটকালি করা সম্বন্ধ নয়, সে মেয়েটিকে নিজে ভালোবেসেছে। মেয়েটি তার জন্য অপেক্ষা করে আছে, আর আজ বিলেতে গিয়ে সে আর একটি মেয়েকে বিয়ে করে বসলো। তার বিবেকে একবার নিল না? সুমি বলল, কাজটা ভালো হয়নি, সে কথা ঠিকই, কিন্তু এখন তো আমাদের কিছু করবারও নেই। আমি যাব একবার সুতপাদের বাড়িতে, সে তো আমারই বন্ধু, তাকে বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে। প্রফুল্লবাবু বললেন, পারবি তুই বুঝিয়ে বলতে? সুমি বলল, পারবো না কেন? দাদাও হয়তো ব্যাপারটা ওদের আগেই জানিয়েছে, চিঠিপত্র তো চলতো ওদের মধ্যে। প্রথমটায় খুব দুঃখ পাবে, তাতে সন্দেহ নেই, কিন্তু সব দুঃখ শোকেরই তো সান্ত্বনা আছে বাবা, সময় মতোই ভুলিয়ে দেয়। যেন সুতপাকে নয়, নিজের বাবাকেই সে সান্ত্বনা দিচ্ছে। ছেলের আচরণে আহত হয়েছেন বই কি প্রফুল্লবাবু। যত গুণী আর বিদ্বান ছেলেই হোক, যত মোটা টাকাই মাইনে পাক, চরিত্রের যেটা দোষ সেটা দোষই। কথা দিয়ে কথা না রাখা, বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে হৃদয় ধর্মের ব্যাপারে মানুষের এই নির্মমতার কথা প্রফুল্লবাবু ভাবতেই পারেন না। তাছাড়া সুতপা তো যে সে মেয়ে নয়, যেমন ওর রূপ তেমনি গুণ। এমএ পাশ করেছে,
তাই বলে ঘর সংসারের কাজে কোনো আলস্য নেই, মোটামুটি গাইতেও পারে ভালো। ওর গলায় প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলি প্রফুল্লবাবু বেশ ভালোবাসেন শুনতে। অথচ মেয়েটির কোনো অহংকার নেই, ভারী কোমল স্বভাব, সরল অন্তঃকরণ। আজকালকার দিনে এমন মেয়ে বড় একটা দেখা যায় না, অন্তত প্রফুল্লবাবুর চোখে তো পড়েনি। এমন একটি মেয়েকে কেন তার ছেলে নির্মম আঘাত করল, প্রফুল্লবাবু তা ভেবে পেলেন না। সেই সঙ্গে আর দুটি নারীর, তাঁর স্ত্রী আর মেয়ের ব্যবহার দেখে তিনি বিস্মিত হলেন। লতিকা তাড়া দিতে লাগলেন, বাজারে যাও, বাজারে যাও, এরপর কিছুতেই আর অফিসের রান্না নামবে না। নিতান্ত বিরক্ত হয়ে প্রফুল্লবাবু বাজারের থলি নিয়ে বেরোলেন। কাছেই বাজার, নিজেদের বৈঠকখানায় বসে বাজারের গোলমাল শোনা যায়। কেউ কেউ বেশ বাবু সেজে বাজারে আসেন, ফর্সা ধুতি পাঞ্জাবি পরে তাঁরা দোকানদারদের সামনে এসে দাঁড়ান। ভাবেন তাতেই বুঝি আলু পেঁয়াজের দোকানি কি জেলেরা তাদের খুব সমীহ করবে। তা করে না, তারাও মানুষ চেনে, খদ্দের কি দরের লোক তা বুঝতে পারে। দোকানদারের মতো মনস্তত্ত্ববিদ সংসারে কমই দেখা যায়। তারা ক্রেতার মুখ দেখে বুঝতে পারে তার ঘটে কতখানি বুদ্ধি, পকেটে কটি টাকা আর আধুলি আছে। প্রফুল্লবাবু লুঙ্গি পরে গেঞ্জি গায়ে বাজার যান, বেশ ঠান্ডা মেজাজে বাজার করেন। অথচ প্রতিটি জিনিস দেখে যাচাই করে নেন, দরেও ঠকেন না, জিনিসেও ঠকেন না। তবু দোকানদার তাঁর ওপর চটে না। কিন্তু ভদ্র বলে বাইরে যাদের সুখ্যাতি আছে, যারা ফুলবাবুটি সেজে বাজারে আসেন, তারাও কি বদমেজাজের পরিচয়ই না দেন? দর কষাকষি, চটাচটি, কথা কাটাকাটি করে তারা বাজার মাত করে রাখেন। কত রকমের মানুষই যে আছে সংসারে, এই বাজারে এলেই তার বহু নমুনা মেলে। মাছ তরকারির বাজার তো নয়, একটি ভবের বাজার। বাজারে এসে কেনাকাটা করতে করতে অন্য ক্রেতাদের হাবভাব লক্ষ্য করেন, নিজের মনে হাসেন, মানুষের স্বভাব চরিত্র সম্বন্ধে তাঁর অভিজ্ঞতা বাড়ে। পাড়াপড়শিদের মধ্যে অনেকেই পরিচিত, কেউ কেউ বা বন্ধুস্থানীয়। দেখা হলে ওরই মধ্যে দু একটা সুখ দুঃখের কথাও হয়। চড়া বাজারই হোক আর নরম বাজারই হোক, প্রফুল্লবাবুকে কখনোই মেজাজ গরম করতে দেখা যায় না। কিন্তু আজ বাজারে এসে তার ব্যবহার ট্যাবহার একটু অন্যরকম। গম্ভীর মুখে তাড়াতাড়ি বাজার সারলেন। বেশ পরিচিত দু একজন ভদ্রলোক তার পাশ দিয়ে চলে গেলেও তিনি কারোর সঙ্গে কোনো কথা বললেন না। আলুওয়ালা হরেকৃষ্ণ পোদ্দারের দোকান থেকে আজও তিনি 1 কেজি আলু কিনলেন। প্রতিটি আলু বেছে বেছে নিলেন, যাতে কোনোটি পচা কি পোকা ধরা না বেরোয়। দাঁড়িপাল্লায় আলুগুলোর ওজন নিতে নিতে পোদ্দার মশাই বললেন, কি বড় বাবু, আপনার শরীর টরীর খারাপ নাকি? না, খারাপ কেন হবে, বাড়ির সব ভালো তো? প্রফুল্লবাবু বললেন, হ্যাঁ, ভালোই আছে। ছেলে বিলাত থেকে কবে ফিরছে? কতদিন তো হয়ে গেল। পোদ্দারের যেন অনন্ত কৌতূহল। আজ প্রফুল্লবাবু আলুর দোকানির ব্যবহারে মনে মনে বিরক্ত হলেন। থলিতে আলুগুলি নিয়ে পয়সা গুনে দিয়ে বললেন, কি জানি কবে ফিরবে, চিঠিতে তা কিছু লেখেনি। পোদ্দার মশাই বললেন, আমরা তো বড়বাবু দিন গুনছি, কবে বিলাত ফেরত বাবু এসে আমাদের এই দোকানের সামনে দাঁড়াবেন, বলবেন 1 কেজি পটেটো দাও তো। নিজের রসিকতায় পোদ্দার নিজেই হেসে উঠলেন। ছেলেবেলায় স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়েছিলেন, সেই বিদ্যাটুকু প্রয়োগ করতে ভোলেন না। রোজ এই আলুর দোকানে বসে বসে বাংলা খবরের কাগজ পড়েন বা মাঝে মাঝে ইংরেজি কাগজের বড় বড় হেডিংগুলিতে চোখ বুলিয়ে নেন। প্রফুল্লবাবু বাজার থেকে বেরিয়ে আসতে আসতে ভাবলেন, তা ঠিক, ছেলে বিলাত থেকে ফিরে এলেই তবে পাড়ার লোক বলতে পারে বিলাত ফেরত। পড়শিরা দেখতে পারে সে কটা ডিগ্রি, কত জিনিসপত্র, ধন সম্পদ নিয়ে ফিরল। কিন্তু বিয়ে করার পর দিলীপ সত্যিই ফিরছে নাকি বিলাতেরই স্থায়ী বাসিন্দা হয়ে যাবে কে জানে। কেউ কেউ তো তাও হয়, যে দেশে যায় সেই দেশেরই কোনো মেয়েকে বিয়ে করে সেখানে থেকে যায়। নিজের দেশ, গাঁ, বাড়ি ঘর, বাপ মার উপর মমতা আর থাকে না। কামরূপ কামাখ্যা তো শুধু এখানেই নয়, সারা বিশ্বেই ছড়িয়ে আছে। দিলীপ ফিরবে কিনা কে জানে। বাজার নিয়ে বাড়িতে আসার পর ধরা পড়ল
প্রফুল্লবাবু দুটো জিনিস আনতে ভুলে গেছেন। লতিকাই সেই ভুল ধরিয়ে দিলেন। ওগো, কি বাজার করেছো আজ? পান আনোনি, লঙ্কা আনোনি? প্রফুল্লবাবু বললেন, আজ আর পান লঙ্কা ছাড়াই চলুক। লতিকা বললেন, তাহলে আজ রান্না খাওয়া ছাড়াই চলুক। তারপর স্বামীর আরো কাছে এসে গলা নামিয়ে বললেন, কেন তুমি অমন গজগজ করছো বলো তো? হয়েছে কি শুনি? কোনো একটা মেয়েকে তো সে বিয়ে করতই, একজনকে না করে আর একজনকে করেছে, তাতে দুঃখে তোমারও তো বুক ফেটে যাচ্ছে কেন? প্রফুল্লবাবুর এবার রাগ হলো। তিনি বেশ একটু উঁচু গলায় বললেন, তোমার যদি আত্মমর্যাদা জ্ঞান থাকতো তাহলে ছেলের এই ব্যবহারে তুমিও দুঃখ পেতে, নিজের স্বার্থটাকে অত বড় করে দেখতে না। অল্প বয়সী একটি মেয়ে, তাকে বিয়ে করবে বলে কথা দিয়ে গেছে, আত্মীয় স্বজনের মধ্যে চালু হয়ে গেছে সেই কথা। এখন তিনি জানিয়েছেন কার্যগতিকে তিনি আর একটি মেয়েকে বিয়ে করে ফেলেছেন। কার্যগতিক যে কি তা তো বোঝা যাচ্ছে, বাচ্চা টাচ্চা আগেই হয়েছে কিনা তাই বা কে জানে। লতিকা বললেন, হ্যাঁ বাচ্চা হয়েছে, তুমি যাও বিলাতে গিয়ে নাতির অন্নপ্রাশন দিয়ে এসো। চেঁচামেচিতে সুবীর এতক্ষণে ঘুম থেকে উঠল। সে বাথরুম থেকে কোনো রকমে মুখে চোখে একটু জল দিয়ে এসেই বলল, মা চা আছে, চা দাও। লতিকা বললেন, উঠেই চা চা করে আমার মাথা খেতে শুরু করে দিয়েছ, এবার আমাকে খাও। সুবীর বলল, তোমাকে খেলে তো আমার চায় তৃষ্ণা মিটবে না মা, আর তার সঙ্গে বড়জোর একখানা টোস্ট, এই তো ব্রেকফাস্টের ব্যবস্থা। তুমি না পারো দিদি করে দিচ্ছা। লতিকা হেসে বললেন, হ্যাঁ তোমার ব্রেকফাস্ট ওইটুকুতেই হয় কি না? অত অল্পেই তুমি তুষ্ট হবার ছেলে। যা আগে বাজার থেকে পান আর লঙ্কা নিয়ে আয়, উনি ভুলে গেছেন, তারপর এসে চা খেতে বস। প্রফুল্লবাবু তাড়াতাড়ি বললেন, আর বাজারে যেতে হবে না, আমিই যাচ্ছি, লঙ্কা তো তোমার বাটা আছে দেখে গেলাম। লতিকা বললেন, ওতে হবে না, আরো গোটা কতক লাগবে। প্রফুল্লবাবু বললেন, আর বেশি লঙ্কা খেয়ে কি হবে, অমনিতেই তো ঝাঁঝের জ্বালায় অস্থির। লতিকা হেসে বললেন, আহা, লঙ্কা যারা কম খায় তাদেরও ঝাঁঝ কিছু কম কি না? প্রফুল্লবাবু নিজেই ফের পান আর লঙ্কা আনতে গেলেন। সুবীরকে বাজারে পাঠিয়ে লাভ নেই, ও কি আর যত্ন করে বেছে টেছে কিছু আনবে? 20 বছর বয়স হয়েছে ছেলের, বছরখানেক বাদে হয়তো গ্র্যাজুয়েটও হবে, কিন্তু সংসারের কোনো দায়িত্ব প্রফুল্লবাবু বিশ্বাস করে ওকে দিতে পারেন না। ও এখনো খেলাধুলা ক্লাব ক্লাব নিয়েই আছে। দায়িত্ববোধ ছিল দিলীপের, সংসারের কাজকর্ম সে অল্প বয়স থেকেই বুঝে নিয়েছে, ভালোও বেসেছে। আশ্চর্য, সেই দিলীপই এমন দায়িত্বহীনতার পরিচয় দিল। লঙ্কা আর পান স্ত্রীর হাতে দিয়ে প্রফুল্লবাবু বললেন, এই নাও তোমার পান, এরপর হয়তো ফরমায়েশ করবে, যাও চুন নিয়ে এসো। লতিকা বললেন, না গো, তার করব না, চুন তো একজনের মুখেই দেখতে পাচ্ছি। তারপর স্বামীর কাছে এসে আরো কোমল স্বরে বললেন, তুমি অত ভাবছো কেন বলো তো? এতে তোমার যায় কিসের? তুমি তো আর সম্বন্ধ ঠিক করে দাওনি, ওরা নিজেরাই ঠিক করেছে, নিজেরাই পরস্পরকে কথা দিয়েছে। এখন তা নিজেরাই যদি ভাঙে, তুমি তার কি করবে? প্রফুল্লবাবু প্রতিবাদ করে বললেন, দুজন নয়, একজন ভেঙেছে, যে ভেঙেছে সে তোমার আমার দুজনের ছেলে। বিদ্বান, বুদ্ধিবান, হৃদয়বান বলে যে ছেলেকে নিয়ে আমরা গর্ব করি। লতা, আমাদেরও তো মেয়ে আছে, আমাদের মেয়ের সঙ্গে কোনো ছেলে যদি এমন ব্যবহার করত, কেমন লাগতো তোমার? সুতপার মার কথাটাও একবার ভাবো। লতিকা ফের একটু বললেন, সাধনাদির কথা তো, তার কথা ভাববার জন্যে তুমিই তো আছো। অল্প বয়সে বিধবা, তাতে আবার শিক্ষিতা সুন্দরী, এখনো আমাদের কুটুম্বিতা হয়নি, কিছু হয়নি। তুমি কত আগে থেকেই সেখানে যাতায়াত শুরু করেছো। ভাবি বেয়ানের সঙ্গে একটু গল্প করে না এলে, এক কাপ চা না খেয়ে এলে তোমার চলে না। আচ্ছা হয়েছে, ছেলের জন্যে তোমার আচ্ছা জ্ঞান হয়েছে। প্রফুল্লবাবু বিরক্ত হয়ে বললেন, কি যা তা বলছো? তিনি এবার সেভ করতে বসলেন। কথায় কথায় অফিসের বেলা হয়ে গেছে, অন্য দিনের চেয়ে স্নানাহার আজ একটু তাড়াতাড়ি সারতে হবে। দেয়াল আয়নার সামনে দাঁড়িয়ে সাবান মাখা গালে দ্রুত সেফটি রেজার টানতে লাগলেন প্রফুল্লবাবু। খাবার ঘর থেকে সুবীরের গলা কানে এলো, দাদা তাহলে লন্ডনেই বিয়ে করেছে মা? সুমি বলল,
সে খবরে তোর দরকার কি? সুবীর বলল, একটু দরকার আছে দিদি, এবার আমার লাইন ক্লিয়ার হয়ে গেল। সুমি বলল, লাইন ক্লিয়ার হলেই হলো? তোর ট্রেন আসতে এখনো অনেক দেরি, 7 বছর। ইস, 7 বছর! তুই বাজি রাখ, আমি যদি 7 দিনের মধ্যে বিয়ে না করতে পারি। লতিকা বললেন, না বাপু, অত বীরত্বে তোমার দরকার নেই। এখনো বিয়েটা পর্যন্ত পাশ করিসনি, চাকরি নেই বাকরি নেই, তোকে খাওয়াচ্ছি, আবার তোর বউকেও খাওয়াবো। সুবীর বলল, আজকালকার মাদের মনে স্নেহ টেহ জাতীয় কোনো পদার্থ নেই। যাক, আমার বউকে না খাওয়াতে চাও, না খাওয়ালে আমাকে তো আর 1 কাপ চা দাও। আচ্ছা দিদি, দাদা যদি বিলাতে বিয়ে করলো, কোনো বিলিতি মেয়ে পেল না? সেই শাড়ি পরা বাঙালি মেয়ে ছাড়া আর কিছু চোখে দেখলো না? খাস ব্রিটিশ না হোক, অ্যাংলো ইটালিয়ান, অ্যাংলো সিসিলিয়ান, অ্যাংলো হাঙ্গেরিয়ান, কাউকে না কাউকে তো পেতে পারত। অ্যাংলো ইন্ডিয়ান বাদ দিলি কেন? ওরে বাবা, দাদা দারুণ ওদের ভয় করে। একবার এক বুড়ি অ্যাংলো ইন্ডিয়ান মেম ট্রামে দাদাকে আচ্ছা করে ধমক দিয়েছিল। দাড়ি কামানো শেষ করে প্রফুল্লবাবু তাড়াতাড়ি বাথরুমে ঢুকলেন। দিলীপের বিয়ের ব্যাপারটাকে সবাই কত সহজে নিয়েছে। এর মধ্যে যে সত্যভঙ্গের একটা গুরুতর অপরাধ আছে, নির্মম হৃদয়হীনতা রয়েছে, সেদিকটা যেন কারোরই নজরে আসছে না। নাকি ইচ্ছে করে এই দিকটা ওরা এড়িয়ে যাচ্ছে? লতিকার কি সত্যি সাধনা মুখার্জির মেয়ের সঙ্গে সম্বন্ধ করায় অনিচ্ছা ছিল? লতিকা কি সাধনা সম্বন্ধে সত্যিই জেলাস, নাকি ওটা ওর নিছক হাসি ঠাট্টা? সাধনার বয়সও অবশ্য 40 পার হয়ে গেছে, কিন্তু চেহারায় বয়স ধরা যায় না। তাছাড়া টিপটপ থাকে, কালো পেরে সাদা খোলের শাড়ি পরে, কখনো কখনো হালকা রঙের শাড়িও যে না পরে তা নয়। হাতে 2 গাছি চুড়ি, গলায় সরু 1 গাছি হার, এছাড়া কোনো গয়নাগাটি নেই। চুল গোছায় বড়, কিন্তু দৈর্ঘ্যে ছোট। সাধনা তো আরো ছেঁটে নিয়ে কাঁধ পর্যন্ত রেখেছে। ভালোই দেখায়, ওর চেহারার সঙ্গে মানিয়ে যায়। তাছাড়া সাধনা প্রভিডেন্ট ফান্ড অফিসে চাকরি করে, না করলে চলবেই বা কেন? স্বামী নাকি মোটা টাকা ইন্স্যুরেন্স রেখে গেছে, শ্বশুরবাড়ির সম্পত্তির কিছু আয়ও পায়, কিন্তু সাধনা শুধু তার উপর নির্ভর করে না। এই স্বাবলম্বিতা ভালোই লাগে প্রফুল্লবাবুর। তাছাড়া কথায় বার্তায় আদব কায়দায় সম্পূর্ণ একটা ভিন্ন জগতের স্বাদ নিয়ে আসে সাধনা। প্রফুল্লবাবুর নিজের বাড়িতে এ ধরনের পরিবেশ নয়। আর দিলীপের মনোনীতা মেয়েটিও বেশ ভালো, যেমন সুশ্রী, তেমনি উচ্চশিক্ষিতা, তেমনি সুকণ্ঠী। গেলে খুব আদর যত্ন করে, মাঝে মাঝে কাকাবাবু বলে ডাকে প্রফুল্লবাবুকে। তিনি ভাবেন 2 দিন বাদে সম্বোধন পাল্টে একেবারে বাবা বলতে হবে। ছেলের বাগদত্তা এই মেয়েটিকে গভীর স্নেহ করেন প্রফুল্লবাবু। তিনি ভাবেন তাঁর ছেলে মেয়েরা কেউ দেখতে সুন্দর নয়, কিন্তু এই মেয়েটি যখন বউ হয়ে তার ঘরে যাবে, গোটা বাড়ি তার রূপের আলোয় ঝলমল করে উঠবে। দিলীপটা কি আহাম্মক! এমন রূপবতী গুণবতী মেয়েকে ছেড়ে কোন খেদি পেঁচিকে ঘরে তুলেছে কে জানে। এমন মেয়ের পাত্রের অভাব হবে না। দিলীপের মতো অমন ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার সে আরো পাবে। চাই কি দিলীপের চেয়েও কৃতি গুণবান রূপবান ছেলেকে সে বেছে নিতে পারবে। কিন্তু দিলীপ যা হারালো, সে ক্ষতি কি আর সহজে পূরণ হবে? হলেই ভালো। অন্যদিন খেতে বসে স্ত্রী আর ছেলে মেয়েদের সঙ্গে কিছু না কিছু কথা বলেন প্রফুল্লবাবু। কিন্তু আজ অফিসের বেলা হয়ে গেছে, সময় নেই, মেজাজও নেই। তাড়াতাড়ি খেয়ে উঠে অফিসের ধরাচূড়া পড়ে তৈরি হয়ে নিলেন। লতিকা টিফিনের বাক্সটি স্বামীর হাতে দিলেন। সদর দরজা পর্যন্ত পিছনে পিছনে এসে বললেন, মন খারাপ করো না, এ ব্যাপারে তোমার আমার তো কিছু করবার নেই। ছুটির পরে সোজা বাড়ি চলে এসো। এসো কিন্তু। প্রফুল্লবাবু বললেন, আচ্ছা। ছেলের চিঠি পেয়ে লতিকারও কি মন খারাপ হয়নি? খুবই মন খারাপ হয়েছে। কিন্তু দিলীপের বাবার মতো তিনি মনের কথা যখন তখন যার তার কাছে খুলে বলতে পারেন না, বলাটা পছন্দ করেন না। তিনি মনের দুঃখ নিজের মনেই বহন করতে জানেন, এইটুকু তার বাবার কাছে শিক্ষা। বাবা বলতেন, সব সময় নিজের চিন্তা ভাবনা দুঃখ দুর্দশার বোঝা অন্যর ওপর চাপিয়ে দিস নে, তাতে অন্য লোক বিরক্ত হয়ে ওঠে। তাতে নিজের দুঃখের বোঝা কমে না, বরং অন্য একটি বোঝা বেড়ে ওঠে।
পাঁচজনের অনুকম্পা, ঔদার্য, বিরক্তির বোঝা ভারী হতে থাকে। বাবা ছিলেন আদর্শবাদী হেডমাস্টার, তার ঘনিষ্ঠ বন্ধু কেউ ছিলেন না। তা নিয়ে তাকে খুব হা হুতাশ করতে দেখা যায়নি। তিনি যে নিজের দুঃখ, অশান্তি, উদ্বেগ নিজেই বহন করতে পারেন, নিজে তার প্রতিকার করতেও জানেন, এই ছিল তার মনের প্রচ্ছন্ন গর্ব। দাদারা বাবার স্বভাব তেমন একটা পায়নি, বোনেরাও না। শুধু লতিকার স্বভাবটি এদিক থেকে বাবার মতো হয়ে গেছে। লতিকা জানেন তার ছেলে মেয়েদের ওপর ওদের বাবার প্রভাব যতখানি, তার চেয়ে অনেক বেশি প্রভাব তাঁর, বিশেষ করে দিলুর। তাকে তো তিনিই হাতে করে গড়ে তুলেছেন। লতিকার নিজের বিদ্যা ম্যাট্রিকুলেশন অবধি, কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনার খোঁজ খবর তিনি যতটা করেছেন, ওদের বাবা তেমন করেননি। কে কোন বিষয় নিয়ে পড়বে, কার প্রবণতা কোন ধরনের, তাও লতিকাই ঠিক করে দিয়েছেন। ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ানো নিয়ে দিলুর বাবার মনে সংশয় ছিল। অত খরচ কি চালিয়ে উঠতে পারবো? নামেই সরকারি চাকরি, পিডব্লিউডিতে একটা উঁচু সিঁড়ির কেরানিগিরি, তাতে তখন কতই বা মাইনে ছিল। কিন্তু লতিকা বললেন, ছেলেকে পড়াতেই হবে। ওর যখন মনের অত আকাঙ্ক্ষা, আমি তোমার সংসার খরচ থেকে 15-20 টাকা বাঁচিয়ে দেব, না হয় একবেলা মাছ খাবো না, কিন্তু ইঞ্জিনিয়ারিং ছেলেকে পড়াতেই হবে। যদি না পড়াও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শিবপুরে ভর্তি হবার পর দিলু হাসি মুখে বলেছিল, মা, তোমার জন্যই আমার ইঞ্জিনিয়ারিং পড়াটা হলো। শুধু বাবা থাকলে আমাকে সোজা হয়তো নিয়ে গিয়ে বিএসসিতে ভর্তি করে দিতেন। তারপর পরিণামে বাবার মতো ক্যারেনিগিরি কি মাস্টারি। লতিকা বলেছিলেন, দূর, তাই কি হয়? তোর বাবারও মনে এই ইচ্ছাই ছিল। উনি শুধু সবারই কাছ থেকে সাহস ভরসা চান। দিলু বলেছিল, মানে একটা ঠ্যাকনা ছাড়া ওর ইচ্ছার গাছটা দাঁড়াতে পারে না, বাড়তেও পারে না। তুমি ঠ্যাকনা আর বাবা সেই হেলে পড়া গাছ। লতিকা হেসে বলেছিলেন, ফাজিল কোথাকার, তবু উনি গাছ, ওরই ফুল ফল ছায়া আছে, আমি একটা শুকনো বাঁশের ঠ্যাকনা। বাবার সম্বন্ধে ছেলে মেয়েদের ধারণা যাতে খারাপ না হয়ে যায়, সে ব্যাপারে লতিকা খুব সতর্ক। দিলু বলেছিল, বাবা কি প্রতিভক্তি, অমনিতে দেখি ঝগড়াঝাটি লেগেই আছে, আর যেই আমরা কিছু বলি সঙ্গে সঙ্গে দুজনে এক কাট্টা হয়ে যাও। বাবা মহিরুহ, আর তুমি তার গা বেয়ে জড়িয়ে জড়িয়ে ওঠা সুবর্ণ লতিকা। নাও, এবার হলো তো? লতিকা হাসি চেপে ছেলেকে ধমক দিয়ে বলেছিলেন, মারবো এক গাঁটটা। তোর বাবা মহিরুহ নন, কিন্তু তুই মহিরুহ হবি, অনেক বড় হবি দিলু। ছেলে সঙ্গে সঙ্গে লতিকার পাশে এসে দাঁড়িয়েছিল। মাথায় আমি সবাইকে ছাড়িয়ে গেছি মা, ঢের বড় হয়ে গেছি, 5 ফিট 7 ইঞ্চি। আরো কত বড় দেখতে চাও? আরো বড় দেখতে চাই, সত্যি সত্যি বড়। এই উচ্চাকাঙ্ক্ষার মন্ত্র তিনি সব সময় ছেলে মেয়েদের কানে দিয়ে আসছেন। বড় হবি, ভালো হবি, 10 জনে যাতে চেনে, জানে, মানে, গোনে, তেমনি হবি। মা, এখনো তোমার রান্না শেষ হলো না? সুমি এসে পিছনে দাঁড়িয়েছে। লতিকা পিছন ফিরে বসলেন। তুই নাইতে চলে যা না, আমার রান্নার সঙ্গে তোর কি সম্পর্ক? সুমি বলল, তবু তুমি সারাদিন রান্নাঘরে আটকে থাকবে ভাবতে ভালো লাগে না মা। তোমার ঠোঁটি বটি ভাজা চচ্চড়ির যেন আর শেষ নেই। লতিকা বললেন, কি করব বল, আমি তো আর তোদের মতো লেখাপড়া শিখিনি, বাইরে চাকরি বাকরি করতেও বেরোইনি, আমার এই কাজ। সুমি বলল, তাই বলে কি অতক্ষণ কেউ রান্নাঘরে থাকে? তুমি তো আমার দিদিমা নাও, একালের মেয়ে না হলেও তুমিও একালের মা। এত করে বলছি, গ্যাসটা আনিয়ে নাও, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। বসেদের বাড়িতে এসে গেছে, ব্যানার্জিদের বাড়িতে এসেছে, কেবল তোমরাই গ্যাস আনাতে তুতুবুতু করছো। তারপর হঠাৎ সমীর যেন কি মনে পড়ে গেল। হেসে বলল, দাদাও তো লন্ডনে গ্যাসে রান্না করে। আগে রান্না বান্নার বর্ণনা দিত চিঠিতে, ওখানে কৌটোয় ভরা রান্না করা খাবার পাওয়া যায়। ঘন্টার পর ঘন্টা ধরে এমন একটার পর একটা পদ রান্না করতে হয় না। দাদা লিখত, নিজের রান্না নিজে করে নিতে ওর একটুও কষ্ট হয় না। এখন তো সব কষ্টই দূর হয়েছে,
তাই না মা? বৌদি বসে বসে বিলিতি উনুনে বিলিতি ধরনের বিলিতি খাবার রান্না করছে, তাই না মা? দাঁড়াও, এখন কি ওদের রান্না খাওয়ার সময়? হিসেব করে দেখি ওদের এখন টাইম কত। এখানকার চেয়ে 4.5 ঘন্টা স্লো। তাহলে এখন হলো এখানে 9:45। ওদের এখনো ভালো করে ভোরই হয়নি মা। লতিকা বললেন, থাক, তোর এখন বসে বসে হিসাব করতে হবে না। তোর বেলা হয়ে গেছে না, স্কুলে যেতে টেতে হবে না। সুমি বলল, আজ যেতে ইচ্ছে করছে না মা, ভাবছি কামাই করে দেব। লতিকা মুখ ভার করে বললেন, কেন মিছিমিছি কামাই করবি? সার্ভিস রেকর্ড খারাপ হয়ে যাবে। সুমি বলল, ভারী তো প্রাইভেট স্কুলে একটা চাকরি, তার আবার সার্ভিস রেকর্ড। লতিকা বললেন, তবু বিনা কারণে কামাই করার অভ্যাসটা ভালো না। বাড়িতে বসে থেকে করবিই বা কি? সুমি একটু চুপ করে থেকে বলল, দাদার জন্যে মনটা ভালো লাগছে না মা। লতিকা বললেন, দাদার জন্যে নাকি নিজের বন্ধু সুতপার জন্যে? সত্যি কথাটা বললেই হয়। তোমার খারাপ লাগছে না মা? সে কথা বলে আর কি হবে? সবাই যদি বলতাম খারাপ লাগছে, তাহলে তোদের বাবা পাগল হয়ে যেতেন। এমনিতেই যা শুরু করে দিয়েছেন, ওকে ঠিক রাখবার জন্যেই আমাকে শক্ত থাকতে হয়, এমন ভাব দেখাতে হয় যেন কিছুই হয়নি। সুমি বলল, কিন্তু বেচারা সুতপা, ওর কথাটা একবার ভেবে দেখো মা। দাদা যে এমন কাণ্ড করবে, ওদের কাছে আমাদের মুখ তো খুব ছোট হয়ে গেল। দাদার কত গর্ব করি আমরা। লতিকা বললেন, কি জানি বাপু, তোমাদের এসব ব্যাপার কি করে বুঝবো? আমার তো মনে হয় সম্পর্ক একদিনে যেমন গড়ে ওঠে না, একদিনে তেমনি ভাঙাও যায় না। দিলু আমার ঝোঁকের মাথায় কিছু করে ফেলবার ছেলে নয়। সুমি একটু বিরক্ত হয়ে বলল, একদিন ফল ভোগ করবে মা। অনেকদিন ধরেই করেছে। সেখানে তেমনি দেখেছে রিজাকে, একজনকে দেখে আর একজনকে ভুলে গেছে, তার সঙ্গে বন্ধুত্ব করেছে, ভালোবেসেছে। লতিকা বললেন, আমি কিছু বুঝতেই পারলাম না, কবে থেকে যে। সে হিসাব করে কি হবে? 1 বছরও হতে পারে, আবার 1 মাসও হতে পারে। সে তোমার ছেলে, আমার ভাই, কিন্তু তাই বলে তার অন্যায়কে তো আর সমর্থন করতে পারি নে। কাজটা সে ভালো করেনি, একটি মেয়েকে চরম অপমান করেছে, চরম দুঃখ দিয়েছে। উনুন থেকে তরকারির কড়াটা নামিয়ে নিয়ে লতিকা বললেন, যা, তুই এবার নাইতে যা, আমার সব রান্নাই নেমে গেল। ইদানিং সুতপার কথা চিঠিতে সে প্রায় লিখতই না, অথচ আগে লিখত, মা তুমি ওদের সঙ্গে যোগাযোগ রেখো, মিসেস মুখার্জিকে একদিন চা খেতে বলো, সুতপাকে আমাদের বাড়িতে এনে একদিন রেখো। কত কি লিখত, কিন্তু শেষ দিকের চিঠিগুলিতে ওসব কথা কিছুই থাকতো না। সুমি বলল, থাকবে কি? সিংহাসনে তখন যে আর একজন এসে বসেছে। লতিকা একটু হেসে বললেন, তোর দেখি খুব রাগ, যা এবার নাইতে যা, আর দেরি করিস নে। তিনি ফের তাড়া দিলেন মেয়েকে, যেন বাথরুমে গিয়ে মগের পর মগ গায়ে জল ঢাললেই মনের রাগ মিটবে। সুমি একখানা শাড়ি আর তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। তেল সাবান সব সেখানেই আছে। লতিকা এই ফাঁকে রান্নাঘরখানা একটু গুছিয়ে নিলেন। সুবীর সকালের খাবার খেয়ে সেই যে আড্ডা দিতে বেরিয়েছে, আর সেই 12:30-1টার আগে ফিরবে না। দিলু বাপ মাকে না জানিয়ে শুনিয়ে বিয়ে করুক আর যাই করুক, স্কুল কলেজের লেখাপড়াটা মন দিয়েই করত। ওর কেরিয়ার ভালো, মনে উচ্চ আকাঙ্ক্ষা আছে, বিলাত যাওয়ার স্বপ্ন ছিল, গিয়েও ছাড়ল। কোনো বাধাবিঘ্নকেই গ্রাহ্য করল না। অর্থের অনটন, ভবিষ্যতের অনিশ্চয়তা কিছুই তাকে আটকে রাখতে পারল না। এখানে তো সে বেকার বসেছিল না। 700 টাকার চাকরি ছেড়ে দিয়ে ও চলে গেল। অত টাকা ওর বাবা এখনো পান না। লন্ডনে গিয়েও সে 1 মাসের বেশি বসে থাকেনি। যোগ্য ছেলের যেমন অনেক মেয়ের সঙ্গে সম্বন্ধ আসে, দিলীপের হাতেও তেমনি বহু চাকরি এসেছে। ও নিজে সেগুলির ভিতর থেকে সবচেয়ে ভালোটিকে বেছে নিয়েছে। আরও ভালো অফার পেলে সেই অফিস ছেড়ে অন্য অফিসে জয়েন করেছে। কিন্তু সুবীরের কেরিয়ার ভালো হয়নি। ওর পড়াশোনায় মন নেই। শুধু সুবীর কেন, পাড়ার বেশিরভাগ ছেলেরই এই অবস্থা। সবই প্রায় ওই দলে।
ওরা নাকি নিজেদের কেরিয়ারের কথা ভাবে না, দেশের কথা ভাবে, দেশকে ঢেলে সাজাতে চায়। কিন্তু লতিকা ভেবে পান না, ওরা নিজেরাই যদি যোগ্য না হতে পারল, বড় হতে না পারল, ওরা কার কি উপকার করবে? তুমি যে 10 জনকে কিছু দেবে, দেওয়ার মতো বস্তু তো তোমার থাকা চাই। দিলীপকে এসব কথা লিখেছিলেন লতিকা। তার জবাবে দিলু লিখেছে, তুমি ভেবো না মা, ও বিয়েটা পাশ করুক, তারপর এখানে আমি ওকে নিয়ে আসব, নিজের কাছে রেখে পড়াবো, কি কোনো কাজকর্ম শেখাবো। বিদেশে বসেও বাড়ির কথা দিলীপ ভাবে। ভাই বোন অন্ত তার প্রাণ। মনে যার অমন মমতা, সে যে এমন একটা নিষ্ঠুর কাজ করে বসল, তার মূলে কি আর কিছু নেই? তার জন্য কি দিলীপ একাই দায়ী? কে জানে, ওদের ভিতরের কথা ওরাই ভালো বলতে পারে। ছেলে মেয়ে বড় হয়ে গেলে কি তাদের মনের কথা সবসময় বোঝা যায়, নাকি তারা বুঝতে দেয়? নিজের পড়াশোনা আর কেরিয়ার ছাড়া অন্য চিন্তা ছিল না যে ছেলের, সে গোপনে গোপনে আর একটি মেয়েকে ভালোবাসে, তার সঙ্গে যে একটি আলাদা মধুর সম্পর্ক গড়ে তুলেছে, তাই কি লতিকা সহজে জানতে পেরেছিলেন, না বিশ্বাস করেছিলেন? আসলে বিশ্বাস করতে চাননি বলেই যেন বিশ্বাস করতে পারেননি। দিলু যখন কলেজে পড়ত, এমনকি কলেজ থেকে বেরিয়ে আসবার কিছুদিন পরেও লতিকাই ছিলেন যেন দিলুর একমাত্র বন্ধু। তার কাছে ছেলে হোস্টেলের দুষ্টু ছেলেদের গল্প করত, প্রফেসরদের গল্প করত, আরও যে কত বিবরণ, কত বৃত্তান্ত সে মার কাছে করত, তার যেন শেষ ছিল না। এই রান্না বান্না, ছোট ঘর সংসারের জগৎ থেকে দিলু যেন তাকে এক সম্পূর্ণ ভিন্ন জগতে নিয়ে যেত। এই স্বাদ দিলুর বাবা লতিকাকে দিতে পারতেন না। তিনি নিজের অফিস, বাজারের ফর্দ, হিসাব নিকাশ, অবসর সময় বন্ধুদের বাড়িতে গিয়ে তাস খেলা, এসব নিয়েই থাকতেন। সপ্তাহে একবার করে লতিকা যেতেন ছেলের হোস্টেলে। নিজের হাতে রান্না করে নিয়ে যেতেন মুড়ি ঘন্ট, মাংসের স্টু, কোনোদিন বা সন্দেশ, পিঠে, পায়েস। প্রথম প্রথম স্বামী যেতেন সঙ্গে, শেষের দিকে তাঁর আর সময় হয়ে উঠত না। সুমি সুবীরকে নিয়ে তিনিই যেতেন। যখন ওদেরও ডেকে পাওয়া যেত না, লতিকা একাই যেতেন ছেলের সঙ্গে দেখা করতে। মাকে দেখে দিলীপ খুব খুশি হয়ে উঠত। মা, তোমার তো খুব সাহস, একা একা এসেছো, ভয় করল না? ভয় আবার কিসের? বারে, যদি হারিয়ে টারিয়ে যেতে? আমি কি কচি খুকি নাকি, না পদঘাট চিনি নে? তুই ভাবিস আমি এক্কেবারে গেঁয়ো মেয়ে, মুখ্য সূক্ষ্ম? দূর, তাকে বলেছে। সেদিন আমাদের পার্থ কি বলছিল জানো? কি বলছিল? তোমার আর আমার একসঙ্গে যে ফটোটা আছে, এই সেদিন বিনয়দা যেটা তুলে দিয়েছিলেন, তাই দেখে আমার রুমমেট পার্থ বলেছিল, ওকে তোর মা বলে তো মনেই হয় না দিলীপ, মনে হয় ছর্দি টর্দি গোছের কেউ, কি বয়সে সামান্য বড় কোনো বান্ধবী। লতিকা একটু লজ্জিত হয়ে বলেছিলেন, ফাজিল কোথাকার, যেমন তুই তেমনি তোর হতচ্ছাড়া রুমমেট, আসুক আমার সামনে, আচ্ছা করে কান মুলে দেব। মুখে স্বীকার করতেন না লতিকা, কিন্তু আসলে বড় হলে ছেলে তো বন্ধুর পর্যায়েতেই ওঠে, সুখ দুঃখের ভাগ নেয়, নিজে থেকে বড় বড় উপদেশ দেয়, পরামর্শ দেয়। মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, সেই কোলের ছেলে যাকে তিলে তিলে রোজ বাড়তে দেখেছেন, সে যেন হঠাৎ যুবক হয়ে গেছে। মাঝখানে দিন, মাস, বছর সব একাকার হয়ে কোথায় যে বিলীন হয়েছে তার ঠিক নেই। কোনো কোনো সমাজে তার বয়সী মেয়েদেরও ছেলে বন্ধু থাকে। লতিকা শুনছেন, একেবারে যে চোখে দেখেননি তাও নয়, কিন্তু লতিকার তেমন কোনো দরকারই বোধ হয়নি। একান্ত অনুগত মায়া মমতায় ভরা ছেলে যার আছে, তার আর অন্য বন্ধুতে দরকার কি? দিলীপ নিজে পছন্দ করে তার শাড়ি কিনে দিত, কখন কোন শাড়ি পরে কোথায় যেতে হবে বলে দিত। এ ব্যাপারে প্রফুল্লবাবু মোটেই মাথা ঘামাতেন না। দিলীপের খুব খেয়াল ছিল, কথা না শুনলে ছেলে রাগ করত। সুমি বাথরুম থেকে বেরিয়ে এসেছে। নাইতে ওর বেশ সময় লাগে, কিন্তু যেদিন এমনিতে দেরি হয়ে যায়, বেরোবার তাড়া থাকে, সেদিন তো একটু তাড়াতাড়ি করা উচিত। মেয়ে যেন তাও পারে না। লতিকা আবার একটু মেয়েকে বকলেন, স্কুলের বেলা হয়ে গেছে কখন, তুই আজ একটু তাড়াতাড়ি নিয়ে নিতে পারলি নে? সুমি হেসে বলল, তুমি ভেবো না মা, আমি ঠিক মেকআপ করে নিতে পারবো।
খেতে তো আমার 5 মিনিটের বেশি লাগে না, শাড়িটা পরে আসি, তুমি ভাত বাড়ো। চেয়ার টেবিলে খাওয়ার ব্যবস্থা, এ ব্যবস্থা বিলাতে যাওয়ার আগেই দিলীপ করে গেছে। সোফা, কোচে, সেন্টার টেবিলে ড্রয়িং রুম সাজিয়েছে। পুরনো রেডিওটা বদলে নতুন রেডিও সেট কিনেছে। বাড়ির যা কিছু সংস্কার হয়েছে, যা কিছু আধুনিক সাজসজ্জা, সব দিলীপের গরজে। ওর বাবা শুধু কাঁচা বাজারের পান, মাছ, তরকারি চেনেন, অন্য কোনো আসবাবপত্রের দিকে তেমন লক্ষ্য নেই। ভদ্রভাবে বাস করতে হলে মানুষের যে আরো জিনিস দরকার, সেই বোধ এ বাড়িতে লতিকার আছে। ছেলে মেয়েদের মধ্যে বেশি আছে দিলীপের। যেমন তেমন ভাবে বাস করলেই হয় না, বাসগৃহকে সুন্দর আর সুসজ্জিত করা দরকার। বাইরের কোনো কুটুম্ব কেউ এলে তাঁরা যেন দুদণ্ড প্রসন্ন মনে বসতে পারেন। গৃহস্থের সঙ্গে খানিকক্ষণ গল্প সল্প করে যেন যাওয়ার সময় মনে একটু আনন্দের স্পর্শ নিয়ে ফিরে চলে যান। ঘর তো শুধু কোনো রকমে মাথা বাঁচাবার জায়গাই নয়, ঘর আনন্দ নিকেতন। সেই আনন্দ গৃহসজ্জায় ফুটিয়ে তোলা চাই। এদিক থেকে তার সঙ্গে দিলীপের খুব মিল, রুচির মিল। সুমি এসে টেবিলে খেতে বসল। দাও মা, কি হয়েছে দাও। সবই রান্না হয়েছে, তুমি কি খাবে বলো। সুমি বলল, দয়া করে তোমার চচ্চড়ি টচ্চড়ি আর দিও না। ডাল ভাজা আর মাছের ঝোল দিয়ে তাড়াতাড়ি খেয়ে উঠল মেয়ে। 5 পদ দিয়ে খেতে শিখল না, 5টা পদ রাঁধতেও শিখল না। শ্বশুর বাড়িতে গিয়ে মেয়ের যে কি গতি হবে কে জানে। মেয়েকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিলেন লতিকা। বললেন, সকাল সকাল বাড়ি ফিরিস। ও মা, আজ আবার ওই সাদা খোলের শাড়িটা পরলি? সুমি বলল, আমার রং তো তোমার মতো ফর্সা নয় মা, সব রং কি আমাকে মানায়? লতিকা বুঝতে পারলেন মেয়ের আজ মেজাজ ঠিক নেই। লতিকা বললেন, স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে আসিস, আজ আর কোথাও দেরি করিস নে। সুমি বলল, কোথায় আর দেরি করব মা, যাবার মধ্যে যাই তো এক সুতপার কাছে, এখন থেকে সে পথও বন্ধ হল। তিনি আর কিছু বললেন না। রাস্তার মোড়ে যতক্ষণ পর্যন্ত সুমি অদৃশ্য না হয়ে গেল তার দিকে তাকিয়ে রইলেন। দিলীপের এই নিষ্ঠুরতায় ও খুবই আঘাত পেয়েছে, বিশেষ করে সুতপা ওর ঘনিষ্ঠ বন্ধু। সুমি তার সঙ্গে দাদার প্রথম আলাপ করিয়ে দিয়েছিল, এ তো একটা বিশেষ ঘটনা। কিন্তু এছাড়াও মেয়ে আজকাল অল্পেই রেগে যায়, ওর মন মেজাজ প্রায়ই ভালো থাকে না। লতিকা বুঝতে পারেন কারণটা, স্বামীর সঙ্গে এই নিয়ে কথাবার্তাও তার হয়। মেয়ের এবার বিয়ের ব্যবস্থা করতে হবে, চেষ্টা তো অনেক দিন ধরেই চলছে। বেশ কিছুদিন বাদে বাদে 2-3টে পার্টি এসে সুমিকে দেখেও গেছে, কিন্তু কেউ আর তেমন উচ্চবাচ্য করেননি। এক পার্টি যৌতুকের পণ পরিমাণ এমন চড়িয়ে দিল লতিকার আর কাছেই এগোতে পারল না। আসলে ওদের করবার ইচ্ছে ছিল না। দিলুকেও তিনি মেয়ের বিয়ের কথা লেখেন। দিলীপ জবাব দেয়, বেশ তো, সম্বন্ধ ঠিক করো, টাকার জন্য ভেবো না। সম্বন্ধ ঠিক হয়েও হয় না, একটা দিক মেলে তো আর একটা দিক মেলে না। মেয়ে লতিকার কালো, তাই বলে সুমিকে অসুন্দর কেউ বলতে পারবে না। টানা নাক, চোখ মুখের ডোলটুকুও মিষ্টি। তবু এই মেয়ের জন্য একটা ভালো পাত্র পাচ্ছেন না লতিকা। এখন বিয়ের কথা শুনলেই সুমি চটে ওঠে, বলে, রাখো রাখো, ওসব কথা আর আমাকে কেউ বলতে এসো না, শুনে শুনে কান পচে গেল। মেয়ের বিরক্ত হবারই কথা, ওরও তো একটা মান অপমান বোধ আছে, আপন দুঃখ আর অভিমান আছে। এর চেয়ে মেয়ে যদি কাউকে ভালোবেসে বিয়ে করত লতিকা খুশি হতেন। কিন্তু তার অমন বিদ্বান আদর্শবান ছেলে 2-3 বার করে ভালোবাসায় পড়তে পারে, আর তার এই মেয়েটা তেমন কোনো একটা যোগ্য ছেলেকে আকর্ষণ করতেই পারল না। অমন মুখ চোরা গোবেচারা হলে কি চলে? অত ভালোও আবার ভালো না। সদর দরজা বন্ধ করে দিয়ে আবার রান্নাঘরে ফিরে এলেন লতিকা। মিট শেপে খাবারগুলি ঢাকা আছে কিনা দেখে নিলেন। এবার লতিকা নাইতে যাবেন। সারা বাড়িটা খালি, মনটা সত্যিই এখন কেমন যেন উদাস হয়ে যাচ্ছে। তাদের না জানিয়ে না শুনিয়ে দিলীপ তাহলে বিয়ে করেই ফেলল। ছেলের এই বিয়ে নিয়ে স্বামীর সঙ্গে মাঝে মাঝে কত পরামর্শ করেছেন লতিকা, কত জল্পনা কল্পনা করেছেন লতিকা। ভালোবেসেই বিয়ে করুক আর যাই করুক,
ছেলের বিয়েতে তুমি কিন্তু কৃপণতা করতে পারবে না। প্রফুল্লবাবু বলতেন, কৃপণতা করব কেন? তবে একটু চেপে চলতে হবে বই কি। মেয়ের বিয়ের খরচের কথা তো ভাবতে হবে। তা ভাবো, কিন্তু ছেলের বিয়েতেও কাউকে ফাঁকি দিতে পারবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলতে হবে। তোমার যেমন, সবাইকে বলতে গেলে তো নিমন্ত্রিতের সংখ্যা 1000 ছাড়িয়ে যাবে। তা ছাড়াক, এতকাল ধরে যাদের বাড়িতে নিমন্ত্রণ খেয়ে আসছি তাদের একবার নিজেদের বাড়িতে খেতে বলবো না? লোকে ভাববে কি তাহলে? রণে ভঙ্গ দিতেন প্রফুল্লবাবু। ঠিক আছে, যখন হবার হবে, যাদের বলবার তুমি বলবেই, 1000 হোক আর 1500 হোক। লতিকা এবার এগিয়ে এসে সত্যি লতার মতো স্বামীকে জড়িয়ে ধরতেন। রাগ করছো নাকি? রাগ করো না, এ কি ঝগড়াঝাটির ব্যাপার? এ হলো উৎসব আনন্দ। হিসেব করে তো জীবনভরই চললাম, একবার বেহিসেবি হবার সুখ বুঝি পেতে ইচ্ছে করে না? কতভাবে কত রকম ভাবে কত টাকা নষ্ট হয়। তুমি তো তা করনি। ছেলের বিয়েতে আমরা ইচ্ছা মতো খরচ করব, তাই বলে বউ ভাতে 1000-1500 লোক আর হবে না, 600-700 মধ্যেই থাকবে। তারপর গয়নাগাটির কথা নিয়ে আলোচনা হয়েছে। সুন্দরী বউ যখন আসছে তাকে সুন্দর করে সাজাতে হবে। সাধনাদি যেন তাকে কৃপণ না ভাবেন। বউকে হার দেবেন, বালা দেবেন, কানের জন্যেও রিং একটা দেবেন, মনে মনে ভেবে রেখেছিলেন। মেয়েকে নিয়ে গয়নার ডিজাইন কতবার পছন্দ করতে বসেছেন। সুমি অবশ্য গয়না টয়না তেমন পরে না, কিন্তু মেয়ে যাতে অন্য কিছু না ভাবে তাই লতিকা আগেই বলেন, আমি যা গড়াবো তা 2 সেট করে গড়াবো, 1 সেট তোর জন্যে আর 1 সেট সেই বউয়ের জন্যে। বউ ভাতের জন্য শ্যামবাজারের দিকে একটা আলাদা ভাড়া নেবেন। সকাল থেকে সেখানে সানাই বাজবে। এখন তো আর বিয়েতে ঢুলি টুলির চলন নেই। লতিকার বিয়ে হয়েছিল গাঁয়ের বাড়িতে। বাবা নাম করা এক বড় ঢুলির দল এনেছিলেন। 6 জন লোক ছিল সেই দলে। দিলু তার কোনো স্বাদ মিটতে দিল না। বাদ্য বাজল না, বাজি পড়ল না, লোকজন খেলো না, আত্মীয় স্বজন কেউ এলো না, আনন্দ উৎসব কিছুই হলো না। শুধু একটি লাইনেই সব শেষ করে দিল, মা আমি বিয়ে করেছি। তারপর, বিয়ে করেছিস তো বাবু একটা কায়েতের মেয়েকে। আজকাল অবশ্য বামুন কায়েতে বিয়ে হয়, অত কড়াকড়ি আর নেই। তবু আত্মীয় স্বজনের কাছে লতিকাকে একটু জবাবদিহি তো করতেই হবে। লতিকার এক জ্যাঠা এখনো বেঁচে আছেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন, নিষ্ঠাবান ব্রাহ্মণ। এ কথা শুনলে তিনি লতিকার বাড়িতে জলগ্রহণই আর করবেন না। তারপর বেচারা সুতপা, ও মেয়েটাও দুঃখ পাবে বই কি। প্রথম যেদিন সুমি তাকে নিজেদের বাড়িতে নিয়ে আসে, তার সঙ্গে আলাপ করিয়ে দেয় ওকে, ভালো লেগেছিল লতিকার। ভালো না লাগবার কি আছে? লম্বার উপর সুন্দর গড়ন শরীরের, গায়ের রঙও বেশ ভালো, একেবারে ফ্যাকাশে ফর্সা নয়, লালচে ধরনের, মুখশ্রী সুন্দর, মাথায় এক গোছ চুল আছে। না, কোনো খুঁত চোখে পড়েনি লতিকার। এমন রূপ কার না পছন্দ হয়। তারপর গুণও আছে। তখন হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়ছিল সুতপা। পড়াশোনায় ভালো, গান গাইতে পারে, তেমন যত্ন নিয়ে অবশ্য শেখেনি, তবু গলাটা মিষ্টি। এমন মেয়েকে পছন্দ না করবার কি আছে? ওর আড়ালে সুমি বলেছিল, দাদার সঙ্গে বেশ মানায়, তাই না মা? লতিকা বলেছিলেন, মানায় তো, কিন্তু অমন মেয়ের কি তোর দাদাকে পছন্দ হবে? তোর দাদা তো দেখতে সুন্দর নয়। সুমি বলেছিল, আহা, দাদা কি আমার ফেলনা নাকি? দাদা কত গুণী, কত বিদ্বান। শোনো মা, তুমি নিশ্চিন্ত হতে পারো, ওরা দুজনেই দুজনকে পছন্দ করেছে। সুমি হেসেছিল। মেয়েটার সম্বন্ধে আর কোনো অভিযোগ ছিল না লতিকার। শুধু ওর মার একটু মেম সাহেবী ঢং আছে, আর সাধনার একটু না কুচু ভাবও লক্ষ্য করেছেন লতিকা। কিন্তু তাতে কি এসে যায়? হাজার হলেও লতিকা ছেলের মা। মেয়ের মার অহংকারে তাঁর কি এসে যায়? মেয়েরও একটু চাপা অহংকার আছে। সুতপার সঙ্গে আরো বেশি আলাপ পরিচয় হবার পর লতিকা সেটুকু লক্ষ্য করেছেন। কিন্তু অত যার রূপগুণ, তার তো কিছু দেমাগ থাকবেই। তাছাড়া মেয়েটি বড় চাপা, খুব কম কথা বলে।
লতিকার সঙ্গে বেশি কথা সে কোনোদিন বলেনি। লজ্জাও হতে পারে। বিয়ের আগে ভাবি শাশুড়ির কাছে সংকোচ তো থাকবেই। সবচেয়ে বড় কথা, ওরা পরস্পরকে পছন্দ করেছে। একদিন ছেলেকে ধরে ফেলেছিলেন লতিকা। অফিস থেকে ফিরে এসেছে দিলু। লতিকা ছেলেকে চা টা দিচ্ছেন। সেদিন ওর বন্ধুরা কেউ সঙ্গে নেই। সুমি আর সুবীরও যেন কোথায় গেছে। ঘরে শুধু তিনি আর দিলু। ছেলের কাঁধে একখানি হাত রেখে মৃদু হেসে লতিকা জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ রে, তুই যে বলেছিলি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিনি, এখন কি হলো? কবে চুপি চুপি এসব কাণ্ড করলি বলতো? ছেলে প্রথমে স্বীকার করতে চায়নি, যেন কিছুই হয়নি, কিছুই জানে না। মুখে তেমনি একটা বোকা বোকা ভাব এনে বলেছে, কিসের কথা বলছো মা? আমি কিছুই বুঝতে পারছি নে। দুষ্টুমি হচ্ছে? কিছুই তুমি বুঝতে পারছো না? সুতপা বলে কাউকে চিনিস? দিলীপ বলেছে, একটি মেয়ে বোধহয়, তাই না মা? ফাজিল কোথাকার, একটি মেয়ে কি না তাও তুমি জানো না? দিলীপ জবাব দিয়েছে, আমি আর সামান্য একটু বেশি জানি। সুমির বন্ধু, বাচ্চা মেয়ে। লতিকা হেসে বললেন, বাচ্চা, আর তুমি তার অতি বৃদ্ধ ঠাকুরদা। হ্যাঁ রে, কবে এসব হলো বল না আমাকে প্রথম থেকে। কলেজের কত গল্প করেছিস, হোস্টেলের কত গল্প করেছিস, অফিসের কত ব্যাপার নিয়ে কত কথা বলেছিস, কিন্তু এ কথা তো কোনোদিন বলিসনি। দিলু হেসে তার দিকে তাকিয়ে রয়েছে, কোনো জবাব দেয়নি। আমি তো ভাবতাম তুই কোনো মেয়ের মুখের দিকে তাকাতে পারবি নে, তোর যা লজ্জা। আজও তাকাতে পারি নে মা। না পারো না, বিনা তাকানোতেই সব হয়েছে। কিভাবে কি হলো বল না। দিলু হার মেনে বলেছে, কিভাবে ওসব আসে তা বলা যায় না মা। আজ দিলু সামনে থাকলে লতিকা জিজ্ঞাসা করতেন, কিভাবে যে ভালোবাসা চলে যায় তাও কি বলা যায় না? কথাটা ওর মুখ থেকে শুনতে ইচ্ছা করছে লতিকার। ওর মুখখানা বড় দেখতে ইচ্ছা করছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।